আমরা কি দেখেছিলাম? প্রতিসরাঙ্ক, তাই না? প্রতিসরণের দুটো সূত্র কি ছিল? এই যদি দুটো মাধ্যমের বিভেদ তল হয়, ঠিক আছে, তাহলে এখানে ধর একটা আলোক রশ্মি আসছে, এরকম করে আপতিত রশ্মি, এর যাওয়ার কথা কেমন ছিল? এরকম করে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে কি হয়ে যাচ্ছে, যে এটা অভিলম্বর দিকে সরে যাচ্ছে বা অভিলম্বর থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? হয় এদিক দিয়ে যাবে যদি লঘুর থেকে ঘনতে যায়, আর যদি ঘনক থেকে লঘুতে যায় তাহলে এরকম করে দূরে সরে যাবে, ঠিক আছে? এই কোণটা যদি আই হয়, এই কোণটা যদি আর হয়, তাহলে আমরা কি দেখেছিলাম? যে সাইন আই বাই সাইন আর সমান সমান কি দেখেছিলাম? একটা ধ্রুবক, তাই না? একটা নির্দিষ্ট কালারের আলোর জন্য আর দুটা নির্দিষ্ট মাধ্যমের জন্য এই জিনিসটা সবসময় ধ্রুবক হবে। তো এই জিনিসটা সমান সমান আমরা কি দেখেছিলাম? কি আসে? যে দুটা ভেলোসিটির অনুপাত, তাই না? ভেলোসিটির অনুপাতটা কি হবে? এটা মিডিয়াম 1, এটা মিডিয়াম 2 হলে কোণের সঙ্গে সেম থাকবে। কোণ এখানে আই আছে, তাহলে এই 1 মিডিয়ামেরটা চলে যাবে ভেলোসিটি, তাই না? কোণ এখানে আর আছে, মানে নিচের মিডিয়ামটা, তাহলে কি হয়ে যাবে? V2 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর এই মিউটা অ্যাকচুয়ালি তাহলে কি হয়ে যাবে? এদের উল্টোটা, তাই না? μ2 বাই μ1, বা এটাকে আমি লিখতে পারি কি μ21, বা এটাকে আমি লিখতে পারি কি 1μ2, একই ব্যাপার সব, তাই তো? এবার দেখ, আমরা এইটুকু জিনিস নিয়ে একটু আলোচনা করব। হয়ে গেল মিউ আর ভেলোসিটি। হ্যাঁ, আলো 1 নাম্বার মাধ্যম থেকে 2 নাম্বার মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে? আলো কোথায় যাচ্ছে? 1 নাম্বার মাধ্যম থেকে 2 নাম্বারে। এটাকে আমি আর না দিয়ে আমি কি লিখলাম? এটাকে I1, এটাকে I2 লিখলাম। আগের দিন যেটা করেছিলাম তাই করলাম বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? আমরা কি জানি? মিউ যদি আলো 1 থেকে 2 মাধ্যমে যায়, তাহলে আমরা কি বলবো? যেটাকে যাচ্ছে সেটাকে প্রথমে নেব, উপরে নেব, μ2 বাই μ1, বা এটাকে আমি লিখতে পারি μ21 বা 1μ2, ঠিক আছে? সমান সমান কি μ2 বাই μ1, তাই না? এটা সমান সমানই কি হয়ে যাবে? আমি শুধু ভেলোসিটিটা নিচ্ছি, অ্যাঙ্গেলের কথা ধর এখন বাদই দিলাম। ভেলোসিটিটা কি হয়ে যাচ্ছে? v1 বাই v2, মানে যেখানে যাচ্ছে সেখানের মিউটা উপরে নেব, কিন্তু যেখান থেকে যাচ্ছে সেখানের ভিটা উপরে নেব। যাই হোক, কত কিছু মনে রাখার দরকার নেই, মনে রাখবি মিউ এর সঙ্গে সবসময় উল্টাটা হবে, তাই না? মিউটা কি হবে? যেখানে যাচ্ছে সেটা উপরে হবে, ব্যাস, বাকিটা নিজে নিজেই হয়ে যাবে। যেখানে যাচ্ছে সেটা উপরে যদি হয়, ঠিক আছে, তাহলে যেখান থেকে যাচ্ছে সেটা নিচে হবে, আর ভেলোসিটিটা তার উল্টা হয়ে যাবে, তাই তো? এবার দেখ, আলো যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে যায়, ঠিক আছে, তখন যে প্রতিসরাঙ্কটা, তাকে কি বলা হয়? পরম প্রতিসরাঙ্ক, আর বাকিগুলোকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে, এই 1 নাম্বার মাধ্যমটা, এটা যদি তোর বায়ু বা শূন্যস্থান হয়, বায়ু বা শূন্যস্থান হয়, স্পেস মানে শূন্যস্থান, ঠিক আছে? বায়ু বা শূন্য মাধ্যম হয়, তাহলে এই জিনিসটার আমরা একটা বিশেষ নাম দিয়ে দেই, সেটা কি? পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে? দেখ, বায়ু বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে আমরা কি দিয়ে লিখি? c দিয়ে লিখি, যেটা একটা কনস্ট্যান্ট। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কি? একটা ধ্রুবক, যেটা পৃথিবীতে সব থেকে বেশি কোনো কিছুর গতিবেগ, সম্ভাব্য গতিবেগ, ওর থেকে বেশি গতিবেগ কারো হতে পারে না। এটা তো জানিস, লাইট সবচেয়ে ফাস্ট, তাই না? এটা শুনেছিস তো সবাই, লাইটের থেকে বেশি দ্রুত কেউ নেই। তো লাইটের ভেলোসিটিও আবার আমরা প্রতিসরণের ক্ষেত্রে কি দেখলাম? এক একটা মাধ্যমে এক এক রকম, কিন্তু সব থেকে বেশি কোথায়? সব থেকে বেশি শূন্য মাধ্যমে বা বায়ুতে,
বায়ু বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি, তার থেকে একটু কম জলে, তারপরে কাচে, এগুলো জায়গায় একটু কম হয়ে যায় স্পিডটা, কিন্তু সবচেয়ে বেশি থাকে কোথায়? বায়ু বা স্পেসে। সেই জন্য বায়ু বা স্পেসের এই যে ইয়েটা, ওই আলোর স্পিডটা, সেটাকে আমরা সি দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে পরম প্রতিসরাঙ্ক কি হয়ে যাবে? কোনো একটা মাধ্যমে যদি যায় ওয়ান মাধ্যম থেকে 2 এ, তাহলে μ2 বাই μ1 হবে, μ1 হবে, এটা সমান সমানই কী হবে? v1 বাই v2 হবে। v1টা কি হয়ে যাবে এখন আমার? v1 এর ভ্যালুটা কি হয়ে যাবে বল? sin i। কোন টোন বাদ দে, কি বললাম আমি? v1 মানে কি? আলোর গতিবেগকে আমরা শূন্য মাধ্যমে কি বলি? c বলি, মানে এটা হয়ে যাবে আমাদের c বাই v2, ঠিক আছে? বোঝা গেল? এবার দেখ, এটা হচ্ছে কি আমাদের পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। আর এখানে যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হয়, আদার্স যে কোনো মাধ্যম হয়, তখন আমি v1 বাই v2ই লিখব। তো তখন সেটা কি হয়ে যাবে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ঠিক আছে? মানে আপেক্ষিক প্রতিসরাঙ্করই একটা বিশেষ রূপ হয়ে যাচ্ছে কি? পরম প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্কর মধ্যে প্রথম মাধ্যমটা যদি বায়ু বা শূন্য মাধ্যম হয়, তাহলেই সেটাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে? আপেক্ষিক প্রতিসরাঙ্কর মধ্যে প্রথম মাধ্যমটা যদি বায়ু বা শূন্য স্থান হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? পরম প্রতিসরাঙ্ক। আর পরম প্রতিসরাঙ্ক তাহলে আমরা কি দেখলাম? যে এই জিনিসটা আছে, তাই না? এবার এখানে দেখ, এই যে এই জিনিসটা আমি কি বললাম এখনই? সি এর ভ্যালু পৃথিবীতে যত পৃথিবীর বাইরে যেখানে যত স্পিড আছে, ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি কি? শূন্য মাধ্যমে আলোর যে গতিবেগ সেটা, তাই না? মানে এই সিটা কি যে কোনো গতিবেগের থেকে বেশি, সি গ্রেটার দ্যান v2, যে কোনো ভেলোসিটির থেকে বেশি। তাহলে ওপরে যদি একটা বড় সংখ্যা থাকে, ধর 4, নিচে একটা ছোট সংখ্যা থাকে 3, যে কোনো একটা সংখ্যা নিলাম আমি, উপরে বড় নিচে ছোট, এটা সবসময় কি একের থেকে বড় হয়, তাই না? এটা ধর আমি 7 নিলাম, এটা 3 নিলাম, তবু কি হবে? 1 থেকে 3 দুগুণ 6, 2/3, 1 থেকে বড় হবে সব সময়, তাই না? তাহলে যেহেতু আলোর গতিবেগ শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি হয়, তাই পরম প্রতিসরাঙ্কটা কি হয়? সব সময় 1 থেকে বেশি হয়। বোঝা গেল কেন? ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? আমরা বললাম একটা এরকম ছবি ছিল, এখান থেকে কি আসছিল? আলো আসছিল, ঠিক আছে? এই মাধ্যমটা থেকে যখন এই মাধ্যমে আসছিল, এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে কোন পথে গেল? এটা ধর বায়ু মাধ্যম ছিল, ঠিক আছে? এটা বায়ু বা শূন্যস্থান, আর এটা ধর তোর অন্য একটা মাধ্যম, এই মাধ্যমটার নাম 2 দিয়ে দিলাম, এই মাধ্যমটা 1 হচ্ছে কি? বায়ু বা শূন্যস্থান। তো বায়ুর থেকে যে কোনো মাধ্যম কি হয়ে যাবে? ঘন হবে না লঘু হবে? ঘন হবে। কেন? ঘনত্ব বেশির জন্য ঘন, ওরকম করে ভাবিস না। কিভাবে ভাববি? যে বায়ুতে লাইটের গতিবেগ সবচেয়ে বেশি, তাই সেটা লঘু মাধ্যম, সবচেয়ে লঘু মাধ্যম, তাই না? অন্য যে কোনো মাধ্যম যদি এটা হয়, সেই মাধ্যমে কি হবে? আলোর গতিবেগ একটু কম হয়ে যাবে। আলোর গতিবেগ কম মানে মাধ্যমটা ঘন মাধ্যম, তাই না? তাহলে এটা হয়ে গেল লঘু, এটা হয়ে গেল কি? ঘন। তাহলে কোন দিকে বেগবে আলোটা? এই দিকে বেগবে, তাই না? অবিলম্বের দিকে বেগবে, অবিলম্বের দিকে বেগবে, অপোজিট দিকে নয়। বেগে গেল। এবার তাহলে কি হয়ে যাচ্ছে? এই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি আমার μ1 হয়, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি μ2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? যে এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসার সময় প্রতিসরাঙ্ক কি হয়ে যাবে? এদের অনুপাত, তাই না? যেখানে যাচ্ছে সেটা উপরে হয়, আর যেখান থেকে যাচ্ছে সেটা নিচে হয়। এটা সমান সমান কি হয়ে যায়? ভেলোসিটিটা উল্টা হয়ে যাবে, তাই না? ভেলোসিটি 1 বাই ভেলোসিটি 2। এবার ভেলোসিটি 1 কি আছে? বায়ু। বায়ুর ভেলোসিটিকে আমরা কি বলি? বায়ুতে আলোর ভেলোসিটিকে c বলি, তাই না? সিটা v2 এর থেকে কি
বড়, সব সময় বড় হবে, সি এর থেকে বেশি তো কেউ হয় না। তাহলে উপরে বড় সংখ্যা থাকলে সেটা সব সময় কি হয়, একের থেকে বেশি হয়। ঠিক আছে, এতটুকুই বললাম এখন অবধি। দেখ, এবার তোদের একটা অঙ্ক করতে বলি আমি। হ্যাঁ, আপেক্ষিক প্রতিসরাঙ্কের উপর। পরম প্রতিসরাঙ্ক তো বোঝা গেল। এবার তোর দিয়েছে কি, যে জলের পরম প্রতিসরাঙ্ক, কত, 4/3। আর তোর কাচের পরম প্রতিসরাঙ্ক কত দিয়েছে, তোর 3/2। বোঝা গেল? তাহলে এটা তোর দেওয়া আছে। তাহলে কি বলছে, জল সাপেক্ষে কাচের পরম প্রতিসরাঙ্ক কত? জলের সাপেক্ষে আর কি, কাচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত হবে, বা কাচের প্রতিসরাঙ্ক কত হবে? বোঝা গেল? কি করব আমি, যেখানে সাপেক্ষে যদি তোর বলেই দেয়, তাহলে কোথা থেকে যাচ্ছে কোথায় যাচ্ছে ওটা ভাবার দরকার নেই, তাই না? যদি তোর কিছু বলে না দেয়, তখন ছবি দেখে আমরা বলবো যে যেখানে যাচ্ছে সেটার প্রতিসরাঙ্কটা কি হবে, সবসময় ওপরে হবে, তাই না? যেখানে যাচ্ছে সেটার প্রতিসরাঙ্কটা সবসময় ওপরে হবে। যেমন এখানে কি 1 থেকে 2 এ যাচ্ছিল, তাহলে যেখানে যাচ্ছিল মানে μ2টা, সেটা কি সবসময় উপরে হচ্ছিল। তো এখানে তো ছবি দেয়নি, ওরকম ভাবার দরকারই নেই, এখানে বলে দিয়েছে ডিরেক্ট সাপেক্ষে, এটা সোজা হয়ে গেল। তো সাপেক্ষে মানে কি সবসময় নিচে হয়, জানিসই, সাপেক্ষে মানে নিচে, তাই না? কার সাপেক্ষে? জলের সাপেক্ষে। তাহলে কি যাবে, জলেরটা নিচে যাবে, উপরে কি থাকবে, কাচের। যার বলছে সে সবসময় উপরে থাকবে, তাই না? তাহলে কত হয়ে গেল, এটা 3/2, আর এটা উল্টে গেলে কত হয়ে যাবে, 3/4 হয়ে যাবে উল্টে গেলে। তাহলে কি হয়ে যাচ্ছে, 9/8। পারবি না? এটা খুব সোজা। আচ্ছা, এবার কি বলছে, কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে এখন আমাদের পড়তে হবে আলোর প্রতিসরণ, আর প্রিজমের মধ্যে দিয়েও পড়তে হবে আলোর প্রতিসরণ। ঠিক আছে, আর কি আছে এখানে, তারপরে বিচ্যুতিটা আছে, ব্যাস। দেখ, এবার আমাদের নতুন টপিক, ঠিক আছে, কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের জন্য চ্যুতি। কাচের স্ল্যাব, কাচের স্ল্যাব কেমন হয় দেখতে? আমরা আয়ত ঘন পড়েছিলাম, সেরকম আয়ত ঘন, কাচ দিয়ে তৈরি আয়ত ঘনই কি, কাচের একটা স্ল্যাব। ঠিক আছে, বোঝা গেল? এটার মধ্যে যখন আলো পড়বে, আলোটা কেমন করে বের হবে সেটাই আমরা কি করব, এখন পড়ব। ঠিক আছে, বের হওয়ার কথা ছিল এরকম করে, কিন্তু দেখব যে এরকম করে না বের হয়ে এটার প্যারালালি এরকম করে বের হচ্ছে, দেখব আমরা। ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস দেখ, এই জিনিসটাকে যদি আমি সাইড থেকে দেখি তাহলে কি এগুলো দেখতে পাবো না, তাই না? সাইড থেকে দেখলে এরকম দেখব, এক সাইড থেকে দেখছি। এইবার দেখ, এখানে আমি কি করলাম, একটা অভিলম্ব টেনে দিলাম আগে। ঠিক আছে, অভিলম্ব টেনে দিলাম, এখানে কি হচ্ছে, আলো পড়ছে, এসে পড়লো। তাহলে এটা কি হয়ে যাবে, আপাতন কোণ I1। বোঝা গেল? এটা যাওয়ার কথা ছিল কেমন করে, এরকম করে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এরকম করে কি যাবে না, অভিলম্বের দিকে বেঁকে যাবে? নিশ্চয়ই অভিলম্বের দিকে বেঁকে যাবে। কাচে যখন যাচ্ছে, কাচ তো ঘন মাধ্যম বায়ু থেকে, তাই না? কারণ কাচের মধ্যে স্পিডটা কম লাইটের। আচ্ছা, এই যে আপাতন কোণের সঙ্গে এই কোণটা যে হলো, মানে প্রতিসরণ কোণ,
এই কোণটাকে আমরা কি নাম দিলাম I2। ছবিটা বড় করে নিই, আর বড় হচ্ছে না দাদা। আর না দিয়ে I2 নাম দিলাম, ঠিক আছে। মিডিয়াম 1 এর কোণগুলোকে আমি I1 লিখলাম, আর মিডিয়াম 2 এর কোণগুলোকে I2 লিখলাম। কি নাম দিলাম এটার? I2। এটা যেহেতু মিডিয়াম 1 এর কোণগুলো 1, মিডিয়াম 2 এর কোণগুলো I2। আচ্ছা, আচ্ছা আগে আমি আরই নাম দেই, পরে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। R1 দিলাম, পরে দেখবো যে আমাদের ওটা কি হচ্ছে, মানে পরে বুঝে যাবি। আচ্ছা, এবার এখানে কি, এখানে যখন আলো পড়ছে এখানেও কি হবে, একটা অভিলম্ব আঁকতে হবে। অভিলম্ব আঁকলাম, ঠিক আছে। এবার নাম কি দিয়েছে এখানে, যেহেতু একই মিডিয়াম আমি একই রকম নাম দিচ্ছি। এটার নাম দিয়ে দিল, আপাতন কোণটার নাম দিয়ে দিল R2। আর এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছে এবার কি হবে বল, এবার কোন দিকে যাবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এরকম হবে, তাই না? বোঝা গেল? এটার নাম দিয়ে দিলাম আমি কি, I2। নামগুলো কিন্তু একটু মনে রাখবি কেমন কেমন করে দিয়েছে। একই মাধ্যমে একই রকম নাম দিয়েছে, ঠিক আছে। একই মাধ্যমে একই রকম নাম, মানে বায়ু মাধ্যমেরগুলোকে I দিয়ে লিখেছে, আর মাধ্যমেরগুলোকে কি দিয়ে লিখেছে, R দিয়ে লিখেছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখ তোরা, এখানে কি হচ্ছে R1 আর R2। কাচের স্ল্যাব মানে কি, এরা প্যারালাল, তাই না? প্যারালাল মানে সমান্তরাল আর কি। এটা আর এটা সমান্তরাল, তো তাহলে এটার সাথেও এটা 90 ডিগ্রি, এটার সাথেও এটা 90 ডিগ্রি, এটাও সমান্তরাল। তাহলে এরা যদি সমান্তরাল হয়, এটা যদি একটা দাগ হয়, ঠিক আছে, তাহলে এই যে জেডের মতো যে দেখছি এই কোণ দুটো সমান হয়, তাই না? তাহলে R1 সমান সমান R2 হবে। R1 সমান সমান কি হবে, R2 হবে। তাহলে প্রথম আমরা জিনিসটা কি পেলাম, R1 সমান সমান R2। বোঝা গেল? এবার দেখ কি হবে, এবার চলে আসছে প্রতিসরণের ক্ষেত্রে। প্রতিসরণের সূত্রগুলো এবার আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখ এখানে আমরা কি দুটা জিনিস দেখব, একটা হচ্ছে 1μ2 বের করব, আর একটা কি বের করব, 2μ1 বের করব। 2μ1 বের করব, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই দুটা জিনিস বের করব, প্রমাণটার ক্ষেত্রে এটা লাগবে, ঠিক আছে। 1μ2 কি হয়ে যাবে, সাইন, বল 1μ2 মানে কোথা থেকে কোথায় যাচ্ছে, 1 থেকে 2 এ যাচ্ছে, তাই না? তাহলে কি হয়ে যাবে, 1μ2 মানে কি হয়ে যাবে, μ2 বাই প্রথমে মিউটা বল, μ2 বাই μ1, তাই না? তাহলে কি হয়ে যাবে, সাইন I1 বাই সাইন কি আছে, R1, তাই তো। এখানে নামটা I1 I2 নেই, এখানে I1 R1 আছে, সেই জন্য I1 I2 না লিখে কি লিখলাম, জাস্ট I1 R1। আর এখানে কি লিখলাম, এটা কি হয়ে যাবে, এই যে এখানে আমি নিচের জিনিসটা দেখছি, ঠিক আছে, নিচের জিনিসটা দেখছি 2μ1 মানে কোথায় যাচ্ছে, 1 এ ফিরে আসছে। এটা তো আবার মিডিয়াম 1 আমাদের, তাই না? তাহলে কি হয়ে যাবে, 2μ1 মানে μ1 বাই μ2, তাই তো। আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে, সাইন সাইন 2 হবে, মানে I হোক আর হোক, নিচে কি হবে, উপরে কি হবে 2, তারপরে সাইন I হোক আর হোক, এখানে কি হবে 1 হবে। এবার দেখ মিডিয়াম 1 এ ফিরে আসছে, তাই না? তাহলে মিডিয়াম 1 এর কোনটা কি আছে, এখানে I আছে, I2 আছে, তাহলে কি হয়ে যাবে I2। আর এখানে কি আছে, মিডিয়াম 1 এর আপাতন কোণ কি আছে, এখানে R আছে, এই জন্য R1 হয়ে যাবে। এই জায়গাটা একটু অন্যরকম, কনভেনশন থেকে একটু অন্যরকম করে
এখানে নামটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই জায়গাটা গুলিয়ে ফেলিস না কিন্তু। এবার দেখ, এদের দুটাকে আমি কি করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি, এদের দুটাকেও আমি গুণ করে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ, ঠিক আছে? তাহলে 1 আর 2কে আমি কি করলাম, গুণ করে দিচ্ছি। 1 আর 2 নম্বর সমীকরণকে আমি গুণ করে দিচ্ছি। তাহলে কি হয়ে যাবে, এদিকে 2μ1 এটা ইন্টু কি নিচেরটা মানে 1μ2 সমান সমান কি হয়ে যাবে, সাইন i1 বাই বল সাইন r1 ইন্টু কি হয়ে যাবে, এখানে 2 এটা ভুল করে 1 লিখেছি, সাইন i2 বাই সাইন r2, তাই না? আচ্ছা, এবার আমরা কি প্রমাণ করেছিলাম একটু আগেই, r1 সমান সমান r2। তাহলে সাইন r1 সমান সমান সাইন r2, দুদিকেই সাইন নিয়ে নিলাম, তাই না? কোথায় গেল, আমি কি উল্টা লিখলাম? দাঁড়া 1 সেকেন্ড, আমি একটা জায়গায় উল্টা লিখেছি মনে হচ্ছে, না হলে কেটে যেত। এটা কি 1μ2 মানে 1 এর কোনটা আগে এর কোনটা পরে, ঠিক আছে? আচ্ছা দেখি তো, একটা জায়গায় আমি উল্টা নিয়ে নিয়েছি, কোথায় নিলাম রে? হুম দাঁড়া 1 সেকেন্ড দেখতে হবে। দেখ আবার আমি বলি, হ্যাঁ, নাহলে গুলিয়ে যাবে, প্রথম থেকে বলি। একটা জায়গায় উল্টা নিয়ে ফেলেছি। দেখ কি হলো, কাচের স্ল্যাব, ঠিক আছে? এটা কাচের স্ল্যাব। এখানে কি হচ্ছে, একটা লাইট রে আপতিত হচ্ছে, বড় করে রাখি একটু। কি হচ্ছে, একটা লাইট রে আপতিত হচ্ছে, ঠিক আছে? এটা কি একটা অভিলম্ব, এই কোণটা আমাদের কি হয়ে যায়, এই কোণটা আমাদের কি হয়ে যায়, আপতন কোণ। এটাকে নাম দিলাম আমি কি, I1, ঠিক আছে? এটা কেমন করে যাওয়ার কথা ছিল, এরকম করে যাওয়ার কথা ছিল, তাই না? এরকম করে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল না। এখান থেকে যখন 2 নাম্বার মিডিয়ামে গেল, তখন কি হয়ে গেল, অভিলম্বের দিকে বেঁকে গেল। এর নাম আমি কি দিয়ে দিলাম, R1, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আলোক রশ্মি পড়ছে, এখানে আমার কি আঁকতে হবে, একটা অভিলম্ব আঁকতে হবে। অভিলম্ব আঁকলাম, ঠিক আছে? এবার এর যাওয়ার কথা কেমন ছিল, এরকম করে যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম করে না গিয়ে অভিলম্ব থেকে এবার কি হবে, দূরে সরে যাবে, তাই না? অভিলম্ব থেকে এরকম করে দূরে সরে গেল, ঠিক আছে? এর নাম আমি কি দিয়ে দিলাম, এখানেই নামটা একটু অন্যরকম, এখানেই গন্ডগোলটা হয়, এটা মনে রাখবি ভালো করে। এখানে নামটা কি দিয়ে দিব, জেনারেলি আমাদের I2 দেওয়ার কথা ছিল, তাই না? এটা আপতন কোণকে আমরা I দিয়ে লিখি, কিন্তু এখানে আমরা নাম কি দিব, R দিব, R2 নাম দেব, উল্টা নামটা দেবো এখানে, ওই জন্যই গন্ডগোলটা হয়। এখানে কি নাম দেব, R2, আর এখানেও কি নাম দিয়ে দেবো, উল্টাটা,
এখানে নাম দিয়ে দিব I2, সরি টু। বোঝা গেল? মানে প্রথমবার প্রতিসরণ যখন হচ্ছে 1 1, দ্বিতীয়বার প্রতিসরণ যখন হচ্ছে 2 2। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটার প্রমাণটা ভালো করে করবি। প্রথমবারের কি লিখলাম, আর ই লিখলাম 1 1, আর পরের ক্ষেত্রে কি লিখলাম, উল্টা লিখলাম আর আই, আর মিডিয়াম 2 থেকে 1-এ যাচ্ছে জন্য 2 1। বোঝা গেল? নামের কনভেনশনটা হয়ে গেলেই সব হয়ে গেল, এটা ঠিকঠাক হয়ে গেলেই সব হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের কি আছে দেখ, এটা তুই নাম দিয়ে দিলি ধর A B C D E F G H, এরকম করে নাম দিয়ে দিলি। যখন পরীক্ষায় লিখবি নাম তো দিতেই হবে। এখন কাচের স্ল্যাবে কি হয়, এবির সাথে কে সমান্তরাল হয়, এবি সমান্তরাল সিডি হয়, তাই না? তাহলে এবির সাথে লম্ব কে আছে, ইএফ, আর সিডির সাথে লম্ব কি আছে, জিএইচ। তাহলে জিএইচ আর ইএফ এরাও কি হয়ে যাবে, এরাও সমান্তরাল হয়ে যাবে। এরা দুজন যদি সমান্তরাল হয় তাহলে এদের সাথে যারা লম্ব আছে তারাও সমান্তরাল হয়ে যাবে, তাই না? মানে লাল দুটো সমান্তরাল, লাল রেখা দুটো। তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে এই কোণটা, এটার নাম ধর তোর, এই পয়েন্টটার নাম এক্স দিলাম, এই পয়েন্টটার নাম ওয়াই দিলাম। তাহলে এফ এক্স ওয়াই আর এক্স ওয়াই জি, মানে এই কোণটা আর এই কোণটা কি সমান হয়ে যাবে, মানে R1 সমান সমান R2 হয়ে যাবে, একান্তর কোণ, তাই না? এরা দুজন যদি প্যারালাল হয়, এখান থেকে যদি একটা লাইন হয়, তাহলে জেডের মতো জিনিসটা যে দুদিকে কোণ কি হয়, সমান হয়, তাই না? ওটাই এখানে করেছি, জেডের মতো একটা জিনিস এঁকেছি, এই কোণটা আর এই কোণটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। ঠিক আছে, এইবার ক্রিটিক্যাল জিনিসটা আমরা চলে আসছি। ঠিক আছে, কি বলছে দেখ, প্রথমবার যখন প্রতিসরণ হবে আমরা কি জানি, আপতন কোণ আর প্রতিসরণ কোণের অনুপাত ধ্রুবক। তাহলে সাইন I1 বাই সাইন R1 সমান সমান ধ্রুবক। ধ্রুবকটা কি হয়ে যাবে, মিউ, বল 2/1 না 1/2? কোথায় যাচ্ছে, 2 নম্বরে যাচ্ছে, তাহলে μ2 বাই μ1, তাই না? আচ্ছা, এবার যখন সেকেন্ড থেকে সেকেন্ডে, এই যে সেকেন্ড মাধ্যম থেকে আবার ফার্স্ট মাধ্যমে ফিরে যাচ্ছে, তখন কি হবে, সাইন R2 বাই সাইন I2, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, যেখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে, 1 মাধ্যমে ফিরে যাচ্ছে, তাই না? তাহলে কি হয়ে যাবে, μ1 বাই μ2। এই দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণকে আমি গুণ করব, আমাদের যেই প্রমাণটা করতে যাচ্ছি, ফাইনালি বলবো কি যাচ্ছি প্রমাণ করতে, সেটা প্রমাণ হয়ে যাবে। 1 আর 2 নম্বর সমীকরণ আমি কি করব, এবার গুণ করব। 1 নম্বর সমীকরণে আছে সাইন I1 বাই সাইন R1 ইন্টু কি আছে, সাইন R2 বাই সাইন I2। ঠিক আছে, আর এদিকে কি হয়ে যাবে, ডান দিকে গুণ করলে μ2 বাই μ1 ইন্টু μ1 বাই μ2। ঠিক আছে, μ1 কেটে গেল, μ2 কেটে গেল, হয়ে গেল কত, 1। আর এদিক থেকে আমরা কি দেখেছিলাম যে R1 সমান সমান R2, মানে সাইন R1 সমান সমান সাইন R2 হবে। তাহলে এটাও কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকছে, সাইন I1 বাই সাইন I2 সমান সমান, মানে সাইন I1 সমান সমান সাইন I2। তাহলে সাইন I1 যদি সাইন I2 হয়, তাহলে কি হয়ে যাচ্ছে, I1 সমান সমান I2 হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার এখানে দেখ, I1 আর I2 যদি সমান হয়,
তাহলে কি হচ্ছে, আলো এরকম করে আসছে, এরকম করে আসছে, এরকম করে বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আলো যদি অপোজিট পথে যায়, এরকম করে যায়, আমরা বলতে পারি এরকম করে বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানেও কোণ হচ্ছে তোর, এখানেও যেই কোণটা আছে I1 I2 সেম কোণ বললাম, সেম কোণ, আবার এটাও সেম কোণ। তাহলে কি বুঝতেই পারছিস যে এই জিনিসটা এখানে যতটা বেঁকছে, এই জিনিসটা এখানে উল্টো দিকে ততটা বেঁকে বেরিয়ে যাচ্ছে, মানে এটার সাথে এটা প্যারালাল হয়ে গেল, যেরকম যাওয়ার কথা ছিল আর যেরকম করে গেল এটা কি হয়ে গেল, প্যারালাল হয়ে গেল, তাই না? তাহলে কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মি যখন পার করে, তখন প্রতিসরণের জন্য কি হয়ে যায়, সেই পথে না গিয়ে যে তার যে চ্যুতিটা ঘটে সেটার জন্য কি প্যারালালি বেরিয়ে যায় আলোটা, এরকমের সাথে এরকম যে বের হলো এরা সমান্তরালি হয়, এর সাথে এটা সমান্তরালি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার তাহলে করে ফেল, কি লিখবি, সমান্তরাল বের হবে কিন্তু একই সরল রেখায় থাকবে না, ঠিক আছে? এটুকু লিখবো? হ্যাঁ, মানে ওই আপতিত রশ্মি আর নির্গত রশ্মি সমান্তরাল হবে কিন্তু একই সরল রেখায় থাকবে না। কি হচ্ছিল, এরকম ছবি ছিল, এরকম করে যাওয়ার কথা ছিল, এরকম করে না গিয়ে কি দেখলাম, এরকম করে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, একই সরল রেখায় কি থাকছে, থাকছে না, যা সরে যাচ্ছে কিন্তু সমান্তরাল বেরোচ্ছে। যাই হোক, এবার প্রিজমে চলে আয়। আপতিত রশ্মি নির্গত রশ্মি একই সরল রেখায় থাকবে না কিন্তু সমান্তরাল হবে, ঠিক আছে? ওর খাতা দে ওকে, বইয়ে লেখা আছে, বই থেকে 5 বার লেখা আনবি, পরের প্রমাণটা কর, ওখানে দেখ, এখানে দেখ। এবার এটা কি একটা, এটা একটা আমাদের প্রিজম, ঠিক আছে? এখানেও আঁকতে পারিস, এদিকেও আছে ভেতরে এরকম করে, ঠিক আছে? এটা আমাদের কি একটা প্রিজম, বোঝা গেল ছবিটা? এটাই যদি আমি সাইড থেকে দেখি, মানে এক সাইড থেকে দেখি, তাহলে একটা ত্রিভুজ দেখতে পাবো, তাই না? প্রিজম সবসময় আলোকে ভূমির দিকে বেঁকিয়ে দেয়, মনে রাখবি। আচ্ছা, যাই হোক, এখান থেকে একটা আলোক রশ্মি আসছে, আসলো, বললামই তো প্রিজম কি জিনিস, কাঁচ দিয়ে তৈরি ওই জিনিসটাকে প্রিজম বলে, যে আকারটা দেখালাম, এপার ওপার দেখা যায় ত্রিকোণের মতো। এখানে আসলো। এবার কি করব আমি, বল, যেখানে পড়লো সেখানে কি আঁকতে হয় সবসময়, অভিলম্ব আঁকতে হয়, ঠিক আছে? এটার সঙ্গে পারপেন্ডিকুলার রাখবি, ঠিক করে আঁকতে হবে কিন্তু উল্টাপাল্টা আঁকলে হবে না, এই একদম পারপেন্ডিকুলার, দেখ পারপেন্ডিকুলার হয়েছে, তাহলে ছবি ঠিক আছে, হয়ে গেল। এবার কি হবে, আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল কেমন করে, এরকম করে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু ও কি করবে, বায়ুর থেকে যখন কাচের মধ্যে যাচ্ছে, লঘুর থেকে ঘন মাধ্যমে যখন যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, অভিলম্বের দিকে সরে যাচ্ছে, এটা তো অভিলম্ব, অভিলম্বের দিকে সরে গেল, তাই না? এবার কি এখানে এসে পড়লো, এখানে আবার মিডিয়াম চেঞ্জ হচ্ছে, যেখানেই মিডিয়াম চেঞ্জ সেখানে আমাদের কি আঁকতে হবে, অভিলম্ব আঁকতে হবে। তাহলে এখানে আমি কি করলাম, একটা অভিলম্ব এঁকে দিলাম, এই দুটো অভিলম্ব যেন টাচ করে, ঠিক আছে? ঠিক করে আঁকবি, এটা 90 ডিগ্রি হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার তাহলে কি হচ্ছে, আলোক রশ্মিটা যাওয়ার কথা কেমন ছিল, এরকম এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু যাবে কেমন করে, অভিলম্বর থেকে দূরে সরে যাবে, অভিলম্ব এই দিকে আছে, তাহলে আসবে কি এই দিকে, তাই না? তাহলে এরকম করে বেরিয়ে যাবে, তাই তো? তাহলে আমার বিচ্যুতিটা কি ছিল, প্রথমে দেখ, প্রথমে এই জিনিসটা আমাদের বিচ্যুতি, এই কোণটা সোজার থেকে কতটা বেঁকে গেল সেটাই হচ্ছে কি বিচ্যুতি, এরকম যাওয়ার কথা ছিল, গেল এরকম করে, তাহলে এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা হলো এটাই বিচ্যুতি, ঠিক আছে? এটাকে আমি ধর অন্য কালি দিয়ে করে দিলাম, নীল কালি দিয়ে, এটা বিচ্যুতি। আর এখানে বিচ্যুতি কি হবে, এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, গেল এদিক দিয়ে, তাহলে বিচ্যুতি কি হয়ে গেল, এটা বিচ্যুতি, তাই না? এবার আমি নাম দিয়ে দেব, এ
বি, এই জিনিসটার নাম সবসময় এ দিবি, ঠিক আছে? এটা কনভেনশন। উপরেরটার নাম এ, তারপরে তুই যে রকম খুশি নাম দে, এ বি সি। তারপরে এটার নাম দিয়ে দিলি ধর, এই পয়েন্টটার নাম ডি, এই পয়েন্টটার নাম দিয়ে দিলি তুই, নিচে দিচ্ছি, নিচে জায়গা আছে, এখানে নাম দিয়ে দিলি ডি, এই পয়েন্টটার নাম দিয়ে দিলি কি ই, ঠিক আছে? এদিকে দেখ, কিন্তু হাতের কাছে বসে আছিস, ডি আর ই। এখানে তাহলে এই আলোক রশ্মিটার একটা নাম দিয়ে দিই আমি, ধর এখান থেকেই নাম দেওয়া শুরু করি, ডি, এটার নাম দিয়ে দিই ই, নাম তো নিজের ইচ্ছা মতো দিবি, তাই না? এফ, এটার নাম দিয়ে দিলাম আমি জি, ঠিক আছে? এটার নাম দিয়ে দিলাম ধর আমি এক্স, এটার নাম দিয়ে দিলাম ওয়াই, এটার নাম পি, এটার নাম কিউ, এটার নাম দিয়ে দিলাম তোর আর। যা খুশি নাম দিবি তো, খালি এই জায়গাটার নাম যেন এ হয় এটা দেখিস, ঠিক আছে? এবার দেখ, 1 নাম্বার মিডিয়ামের আপাতন কোণ কি হয়ে যাবে? এই কোণটা I1, প্রথমবারের জন্য 1 দিলাম, আর এখানে কি হয়ে যাবে? আর 1 হয়ে যাবে, প্রতিসরণ কোণ আর 1 হয়ে গেল, তাই না? আচ্ছা, আর এই নীলটা কি হয়ে গেল? কৌণিক বিচ্যুতিটা, এটা আমি লিখলাম ডেল্টা 1, ঠিক আছে? ডেল্টা 1। এবার কি হচ্ছে, এখানে যখন আলোক রশ্মি পড়ছে, এখানে আমরা এবারও নামটা কিন্তু উল্টাই দেব, ঠিক আছে? আপাতন কোণের নাম দিয়ে দিব আর, আর প্রতিসরণ কোণের নাম দিয়ে দিব আই। ওই যে যেরকম কাচের স্ল্যাবে করেছিলাম, দ্বিতীয়বার যখনই প্রতিসরণ হয় আমরা নামটা উল্টো করে দিই। এটা এরকম করলে আমাদের মানে প্রমাণ করতে সুবিধা হয়, ঠিক আছে? এর নাম দিয়ে দিলাম আমি কি আর 2, এর নাম দিয়ে দিলাম আমি কি এই I2, কোথায় গেল, অবিলম্বের সঙ্গে যে কোণটা হয়ে গেল, এই কোণটা হয়ে গেল কি আমাদের I2। অবিলম্বের সঙ্গে কোণটা সেটাই কিন্তু নিতে হবে, এই অন্য কোণ নিয়ে নিস না আবার ভুল করে, বোঝা গেল? আর এই কৌণিক যে বিচ্যুতিটা হলো, এরকম করে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল কিভাবে? এইভাবে। তাহলে কৌণিক বিচ্যুতি এতটা, এটার নাম দিয়ে দিলাম আমি ডেল্টা 2, ঠিক আছে? এবার এটাকে যদি আমি পেছনের দিকে বাড়াই, ঠিক আছে? এটা যদি পেছনের দিকে বাড়াই তাহলে কি হয়ে যাবে? ছবিটা না খুব ছোট হয়ে গেল, তো এগুলো ঘিচিমিচি হয়ে গেল। আমি তো দূর থেকে আরো ঘিজিমিজি দাঁড়া আমি বড় করে নিচ্ছি, এটাকে চাপ নেই। আরো বড় করে নিচ্ছি। এবার দেখ, এবার ঠিক হয়ে যাবে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এর থেকে পরিষ্কার তো আর হচ্ছে না। তাহলে আমি কি করলাম, এটাকে আমি পেছনের দিকে বাড়িয়ে দিলাম। এবার দেখ, এই জিনিসটা যদি আমাদের ডেল্টা 2 হয়, তাহলে এটা কি এক্স এর মতো একটা আকৃতি সৃষ্টি করেছে, এখানেও এটা কি হয়ে যাবে? ডেল্টা 2 হয়ে যাবে, তাই না? বুঝতে পারছিস ছবিটা? তাহলে এটা আমাদের কি ডেল্টা 1, এটা আমাদের ডেল্টা 2। তাহলে ত্রিভুজের এই বহিস্থ কোণটা কি হয়ে যাবে? এই বহিস্থ কোণটাও হয়ে যাবে কি ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। কারণ এটা যদি একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, এই কোণ বাইরের কোণটা সমান সমান কি হয়? ভেতরের এই দুটা কোণের সমষ্টি হয়, তাই না? ওটাই করলাম এখানে। এটা ডেল্টা 2, এটা ডেল্টা 1, তাহলে এই কোণটা কি হয়ে যাবে? ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এটা হচ্ছে আমাদের কৌণিক বিচ্যুতি, ঠিক আছে? টোটাল কৌণিক বিচ্যুতি। এখানে ডেল্টা 1 হলো কৌণিক বিচ্যুতি, এখানে ডেল্টা 2 হলো কৌণিক বিচ্যুতি, তাহলে টোটালটা কি হয়ে গেল? ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, মানে এই কোণটা, এটাই হয়ে গেল আমাদের কি কৌণিক বিচ্যুতি, ঠিক আছে? মানে দেখ না, এটা তো বুদ্ধি থেকেই বোঝা যাচ্ছে স্বাভাবিক। প্রথম আলোটা কিভাবে আসছিল? এইভাবে যাওয়ার কথা ছিল, আর ফাইনাল আলোটা গেল কি এইভাবে। তাহলে এদের মাঝখানের যে কোণটা হবে সেটাই কৌণিক বিচ্যুতি হবে। অঙ্ক করেও আমাদের তাই আসলো, তাই না? এরকম করে যাওয়ার কথা ছিল, এরকম করে যাওয়ার কথা ছিল, গেল কি ফাইনালি এইভাবে।
তাহলে এই যে এতটা কোণই তো সরলো টোটাল পথ থেকে, তাহলে এটাই তো কৌণিক বিচ্যুতি। ওটাই আমি অঙ্ক করে দেখালাম যে এই প্রথমবারেরটা যদি ডেল্টা 1 হয়, সেকেন্ড বারেরটা যদি ডেল্টা 2 হয়, অঙ্ক করেও এটা ডেল্টা 1 প্লাস ডেল্টা 2ই আসছে। তাহলে অঙ্ক করে আমাদের ঠিকঠাকই আসছে, ভুলভাল আসছে না। ঠিক আছে, এবার দেখ আমাদের প্রমাণ করতে হবে। দেখ ডেল্টা 1 সমান সমান কি, ডেল্টা 1 সমান সমান এটা যদি আই হয়, এই গোটা কোনটাও আই হবে। এক্স এর মতো দেখতে পাচ্ছিস না, এটা আর এটা এক্স এর মতো তো। এদিকে দেখ, এটা এক্স এর মতো আছে, এটা আর এটা। তাহলে এই কোনটা যদি আই হয়, এই গোটা কোনটাও আই হবে। তাহলে এই গোটা আই এর থেকে যদি আমি আরটা বাদ দিয়ে দিই, আই ওয়ানের থেকে যদি আর ওয়ানটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ডেল্টা 1 হয়ে যাবে। তাহলে ডেল্টা 1 সমান সমান কি হয়ে গেল, I1 মাইনাস R1, তাই না? বোঝা গেল? এবার এখানে দেখ এই গোটাটা আমার কি I2, তাহলে এখানে x এর মতো দেখতে পাচ্ছি আমরা, এখানে x এর মতো দেখতে পাচ্ছি ছবিটায়। তাহলে এই গোটাটাও কি হয়ে যাবে আমাদের, এটাও যদি I2 হয়, তাহলে এই x এর মতো x এর এদিকে কি হয়, এটা আর এটা সমান হয় না? ওটাই বলছি, এটাও যদি I2 হয়, তাহলে এই গোটাটাও কি হয়ে যাবে আমাদের I2। তাহলে I2 মাইনাস R2টাই কি হয়ে যাবে আমাদের ডেল্টা 2। ডেল্টা 2 সমান সমান I2 মাইনাস R2। ঠিক আছে, তাহলে এবার আমাদের টোটাল কৌণিক বিচ্যুতি কি ছিল, এটা যদি ডেল্টা 1 যদি একটা হয়, ডেল্টা 2 যদি আরেকটা হয়, তাহলে এদের যোগফলটাই হয়ে যাবে টোটাল বিচ্যুতি। এটা একটা বিচ্যুতি, এটা একটা বিচ্যুতি, তাহলে টোটাল বিচ্যুতি কি হয়ে যাবে, এদের দুজনের যোগফল, মানে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে কি হয়ে যাচ্ছে, I1 প্লাস I2, মাইনাসটা কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে কি পড়ে থাকছে R1 প্লাস R2। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখ আমরা যখন পরীক্ষা করব, এটা যখন আমরা রিয়েলি করব, তখন আমি কি প্রিজমের এই কোণটা আমি জানবো কত, তাই না? এই কোণটা আমি জানবো, এর ভ্যালু কত আমি জানবো, এইগুলোও জানবো, প্রিজমের কোণগুলো কত করে, এটা আমাদের জানা আছে, সমস্যা নেই। এটা আমি মাপতে পারি, বাইরের থেকে লাইট আসছে, লাইটটা 90 ডিগ্রির সঙ্গে বাইরে যেটা আছে সেটা তো আমি মাপতে পারবো, I1টা মাপতে পারবো, তাই না? I2 যেটা আছে সেটাও বাইরে বের হচ্ছে, বাইরে আমি প্রিজমের বাইরে মাপতে পারবো যন্ত্রপাতি দিয়ে যে I2টা কত হচ্ছে, কিন্তু R1 আর R2 কি আমি মাপতে পারবো পরীক্ষা করে? তো প্রিজমের ভিতরে, প্রিজম ভাঙতে হবে, তাহলে প্রিজমের ভিতরে ঢুকবে কীভাবে, তাই না? তাহলে R1 আর R2 তো আমি মাপতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে, এই এক্সপেরিমেন্ট করার সময় এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা কি দেখব, R1 R2কে আমরা মাপতে পারছি না, সেই জন্য R1 প্লাস R2 এটাকে আমাদের সরাতে হবে কোনোভাবে। এটা সরিয়ে এমন একটা জিনিস আনতে হবে যেটাকে আমরা কি করতে পারি, মাপতে পারি। বোঝা গেল? আমরা কেন প্রমাণ করব, এটার থেকে আমরা ফাইনালি একটা জিনিস প্রমাণ করব যে এটা সমান সমান কি আসবে, I1 প্লাস I2 মাইনাস A আসবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা কেন প্রমাণ করব, তো উদ্দেশ্য লাগবে, হঠাৎ করে এটা কেন প্রমাণ করতে যাচ্ছি, কারণ আমরা যখন এক্সপেরিমেন্ট করব তখন আমরা I1 I2 তো মাপতেই পারবো, বাইরে আছে, আর প্রিজমের জন্য কোনটাও মাপতে পারবো সহজেই, প্রিজমের মাথার উপরে কোনটা কত আছে সেটাও মাপতে পারবো। সেই জন্য আমাদের R1 R2-র বদলে ওই এটাকে আমরা নিয়ে আসবো। এবার কিভাবে নিয়ে আসবো, এবার গোটাটাই অঙ্ক। দেখ এটাকে আমি পাশে সরিয়ে রাখি, এটাকে আমি পাশে সরিয়ে রাখলাম, ধর এবার এখানে করি। জায়গাও তো নয় রে, পরের পেজে নিয়ে যাচ্ছি আমি, এখানে কোনোভাবেই সম্ভব না। দেখ আচ্ছা এদিকে তাকা, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমি, ত্রিভুজটার নাম কি হবে, EFR।
ঠিক আছে, এখানে কি দেখতে পাচ্ছি R1 প্লাস R2 প্লাস এই যে আর কোণটা, এরা মিলে কি হয়ে যাবে 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? তাহলে কোণ R1 প্লাস আর, আমি কি লিখবো, ত্রিভুজ ERFA কি দেখতে পাচ্ছি আমরা, কোণ R প্লাস কোণ R1 প্লাস কোণ R2 প্লাস এই যে আর যেটা ছিল সেটা কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে দেখ এই জিনিসটা আমাদের বোঝা গেল। এটা একটা জিনিস মনে রাখতে হবে, আর একটা জিনিস মনে রাখতে হবে কি সেটা দেখছি। এবার চতুর্ভুজের ক্ষেত্রে দেখ, এই যে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, আমি এই নীল কালি দিয়ে আঁকলাম, ধর এই একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, তাই না? এটা কি একটা চতুর্ভুজ, এটা 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 বড়টা, এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজটার জন্য কি হয়ে যাচ্ছে, চতুর্ভুজের এটা দেখ 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও কি হয়ে যাবে 90 ডিগ্রি, এই যে এই কোণটাও 90 ডিগ্রি হয়ে যাবে। এই ভেতরের কোণটা এটা 90 ডিগ্রি আছে, এটা সরল রেখা, তাহলে এই ভেতরের কোণটাও কি হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা আর এটা মিলে কত হয়ে গেল 180 ডিগ্রি, তাই না? তাহলে এটা আর এটা মিলেও কত হবে 180। চতুর্ভুজের চারটা কোণ কি, আমি যদি দেখ চতুর্ভুজ AERF AERF এর কথা বলি, তাহলে কি হয়ে যাবে কোণ A প্লাস কোণ E, ঠিক আছে, প্লাস কোণ R প্লাস কোণ F কত হয়ে যাবে 360 ডিগ্রি। চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার আমাদের এটা 90 ডিগ্রির জন্য এটাও 90 ডিগ্রি, কোণ ইটাও 90 ডিগ্রি, তাই না? আর কোণ এফটাও কত হয়ে যাবে 90 ডিগ্রি, কারণ এটা তো অভিলম্ব, তাই না? এটাও 90 ডিগ্রি হয়ে যাবে, তাই না? তাহলে এখানে এটার মতো এ পড়ে থাকলো 90 প্লাস আর এর মতো আর পড়ে থাকলো সমান সমান কি হয়ে যাবে 360 ডিগ্রি, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে, এ প্লাস আর মিলেও কত হয়ে যাচ্ছে আমাদের 90 90 180, ওইদিকে মাইনাস হয়ে গেল, 360 থেকে 180 মাইনাস হয়ে 180 পড়ে থাকলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমরা কি দেখতে পাচ্ছি যে R1 প্লাস R2 এর সঙ্গে আর যোগ হয়ে 180 হচ্ছে, আর এখানে কি দেখতে পাচ্ছি এ এর সঙ্গে আর যোগ হয়ে 180 হচ্ছে। এই দুটো সমীকরণ আমি তুলনা করলে কি দেখতে পাচ্ছি, জাস্ট এখানে R1 প্লাস R2 এর জায়গায় এখানে এ আছে, তাই না? তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল, এ সমান সমান R1 প্লাস R2, বোঝা গেল? সেই জন্য আমাদের এখানে কি লিখে দিতে পারি আমরা, যে টোটাল বিচ্যুতি সমান সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 সমান সমান I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2কে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, এ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। সব দেখাতে লাগবে, মানে R1 প্লাস R2টা কিভাবে হলো। হ্যাঁ, এটাই তো মেইন, এই জিনিসটাই তো মেইন। এটা দেখা, দুটা জিনিস তোর আলাদা দেখাতে হচ্ছে। এক, তোর ছবিটা এখানে খুব কঠিন জটিল বোঝাটা, তাই না? আমি সহজ করে বুঝিয়ে দিলাম তাও। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এখান থেকে আমাদের টোটাল বিচ্যুতিটা কি হবে বের করে নেব। এই একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এখানে নিচের ছোট ত্রিভুজটা দিয়ে একটা জিনিস মনে রাখতে হবে, এই একটা জিনিস মনে রাখতে হবে, আর এই গোটা চতুর্ভুজটা দিয়ে একটা জিনিস মনে রাখতে হবে। এই তিনটা জিনিস মনে রাখলেই 5 নম্বর, ঠিক আছে? এক, ছবিটা ঠিক করতে হবে, আর 2 নাম্বার কি টোটাল বিচ্যুতিটা সমান সমান এটা আসছে দেখাতে হবে, 3 নাম্বার কি ত্রিভুজটা নিয়ে একটা কাজ করব, 4 নাম্বার চতুর্ভুজটা নিয়ে একটা কাজ করব, 5 ERF এর। আরে ভাই, এই যে এই ত্রিভুজটার মধ্যে লিখছি ত্রিভুজ ERF এর, হ্যাঁ ওটা তো লিখছো, তারপরে ওটা কি এ লিখছে, এ ত্রিভুজ, ওটা বাংলার। বোঝা গেল? করে ফেল, ছবিটা ঠিক করে আঁকতে হবে কিন্তু প্রথমে, নাহলেই হবে না। আঁক আমার সাথে সাথে, আঁক, সবাই আঁক আমার সাথে সাথে। একটা কি করবি প্রথমে, ত্রিভুজ
ত্রিভুজ আঁকবি। আঁকা হলো ত্রিভুজ, একটু বড় করে আঁকি। সবার হয়ে গেছে ত্রিভুজ আঁকা? আচ্ছা, ত্রিভুজ আঁকলি। এবার কি করবি, একটা আলোক রশ্মি আঁকবি। এরকম নিচের থেকে আসছে, এরকম করে আঁকবি। খুব একটা নিচের থেকেও আঁকিস না, মোটামুটি এরকম নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, এরকম একটা আলোক রশ্মি আঁকলি। আঁকলি, নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার কি করবি, আলোক রশ্মিটা যেখানে পড়ে সেখানে কি আঁকতে হয়, একটা অভিলম্ব আঁকতে হয়। অভিলম্ব মানে এটার সঙ্গে সবসময় তলের সঙ্গে কি 90 ডিগ্রি। হয়ে গেল অভিলম্ব আঁকা। আরে এদিকে আঁকা, নিচে আঁকা। বড় করে আঁকবি একদম, নাহলে চতুর্ভুজটাই তো গঠন হবে না বড় করে না আঁকলে। ঠিক আছে, এবার কি হবে, এটার যাওয়ার কথা ছিল কেমন করে, ভালো করে একটু এরকম সোজা বের হয়ে যাওয়ার কথা ছিল, এটা এখানে ডট ডট দিয়ে। আঁকলি? আচ্ছা, এবার তাহলে অভিলম্বের সঙ্গে যে কোণ, এই কোণটার নাম কি আমাদের, আপাতন কোণ I1। ঠিক আছে, কিন্তু আলোক রশ্মিটা এরকম সোজা গিয়ে, এটা I1 হলে কি, এই যে এই গোটাটাও কি হয়ে যাবে, আমাদের গোটাটাও কি হয়ে যাবে, এই কোণটা, এটা x এর মতো আমি দেখতে পাচ্ছি, এটা I1 হলে এটাও I1 হবে, তাই না? তাহলে এটাও আমাদের কি হিসাব মতো I1, গোটাটাও কিন্তু I1। কোথায় যে লিখবো, জায়গায় তো নয়, গোটাটাও হচ্ছে I1। ঠিক আছে, এবার দেখ, এটা এরকম করে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল কিভাবে, এটা অভিলম্বের দিকে বেঁকে গেল, অভিলম্বের দিকে বেঁকে গেল, তাই না? তাহলে অভিলম্বের দিকে যখন বেঁকে গেল, এই কোণটা আমাদের কি হয়ে যাবে, কালি দিয়ে আঁকি, হলুদ কালি দিয়ে আঁকি, এই কোণটা আমাদের কি হয়ে যাবে, অভিলম্বের সঙ্গে যে প্রতিসৃত রশ্মির কোণ, এটা তো প্রতিসৃত রশ্মি যেটা চলে যাচ্ছে, তাই না? এটা এই যে এখান থেকে এতটুকু কি, এটা প্রতিসৃত রশ্মির সঙ্গে অভিলম্বের যে কোণ, সেটা কি প্রতিসরণ কোণ R1। বোঝা গেল? তাহলে এই I1টা হওয়ার কথা ছিল, কিন্তু হলো কি R1। তাহলে এই যে যেটুকু আমাদের বিচ্যুতি ঘটলো, সেটাই কি হয়ে যাবে, কৌণিক বিচ্যুতি Δ1। তাই তো? বোঝা গেল? ছবিটা একদম ক্লিয়ার, সবার হয়ে গেছে? হ্যাঁ, তো কি হয়েছে, গোটাটা আমাদের তাহলে কি হচ্ছে, I1 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে R2, সেই জন্য এটা হয়ে যাচ্ছে কি, সরি R1, এটা হয়ে যাচ্ছে ওই জন্য Δ1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে Δ1 সমান সমান কি হয়ে যাচ্ছে বল, এই গোটাটা হচ্ছে I1 প্লাস এটার থেকে কে বিয়োগ বাদ চলে যাচ্ছে, R1 যে কোনটা সেটা বাদ চলে যাচ্ছে, তাই না? বোঝা গেল? I1 মাইনাস R1 সমান সমান Δ1 হয়ে গেল। এবার কি করবি, এবার এখানে আলোক রশ্মিটা এসে পড়লো, এই গল্প শেষ। এখানে আলোক রশ্মিটা এখানে এসে পড়লো, তাহলে এখানে কি আঁকতে হবে, এই তলের সঙ্গে লম্ব আঁকতে হবে, অভিলম্ব। তাহলে কি করলাম, এটার সাথে এরকম করে একটা ভালো করে লম্ব এঁকে নিলাম, তলের সাথে যেন লম্ব হয় এরকম করে আঁকবো, তাই না? হয়ে গেল, লম্ব আঁকলাম। এবার এখানে যা যা করেছিলাম এখানেও তাই তাই জিনিস করব, তাই না? আগে আলোক রশ্মিটা এঁকে নিই, আলোক রশ্মিটার এরকম করে সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেরিয়ে না গিয়ে কি হবে, এবার অভিলম্ব থেকে দূরে সরে যাবে, যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে।
তাহলে অভিলম্ব এই দিকে আছে, আলোক রশ্মিটা কোন দিকে যাবে? এই দিকে, তাই না? আলোক রশ্মিটা চলে গেল এই দিকে। তাহলে আমাদের কি হয়ে গেল? কই গেল রে? এটা আমাদের কি হয়ে গেল? এই কোণটা অভিলম্বের সঙ্গে যে কোণটা থাকে আপাতন কোণ, সেটা আপাতন কোণ R2, তাই না? এবার নামটা উল্টো করে দিতে হবে, R2 নাম দিতে হবে আপাতন কোণের, তাই না? আর যেটা বেরিয়ে যাচ্ছে মানে এই এত বড় কোণটা, এটা কি হয়ে যাবে? I2, তাই না? R2টাকে আমি হলুদ কালি দিয়ে আঁকি, I2, তাই না? এবার কি হয়ে যাচ্ছে? বিচ্যুতি কোণটা ঘটলো তাহলে দেখ, এতটা হওয়ার কথা ছিল কিন্তু হলো কতটা? সরি, মানে এতটুক হওয়ার কথা ছিল, হলো এতটা। তাহলে এতটুক এক্সট্রা হলো, এটাই বিচ্যুতি, তাই না? এটাকে আমি কি লিখবো? এটাকে ডেল্টা 2 লিখবো, তাই তো? এই ছবিটাই যদি আমি এদিকে এঁকে দিই, এটাকে পেছনের দিকে বাড়িয়ে দিই, ধর হলুদ কালি আছে, হলুদ দিয়েই করছি, পেছনের দিকে বাড়িয়ে দিচ্ছি, তাহলে এই যে এখানে যে ক্রসটা তৈরি হচ্ছে, এটা এই যে হলুদ কালি দিয়ে, হলুদ কালি দুটার যে ক্রসটা তৈরি হচ্ছে, দেখছিস? হলুদ কালি দুটার যে ক্রসটা, লাল কালিটা ভাব নেই, হলুদ কালির যে ক্রসটা, তাহলে এখানে এটাও যদি ডেল্টা 2 হয়, এটাও কি হয়ে যাবে? এটাও ডেল্টা 2 হয়ে যাবে, তাই না? এটা যদি ডেল্টা 2 হয়, এটাও কি হয়ে যাবে? আমাদের ডেল্টা 2 হয়ে যাবে। তাহলে এটা প্লাস এটা সমান সমানই এটা হয়, ডেল্টা, এটা কি হয়ে যাবে? টোটাল কৌণিক বিচ্যুতি ডেল্টা সমান সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। আর আমাদের স্বাভাবিক বুদ্ধিও তাই বলে যে আলোক রশ্মিটার যাওয়ার কথা ছিল এরকম করে আর বেরিয়ে গেল এরকম করে, তাহলে এদের মাঝখানে যে কোণ, সেটাই হচ্ছে টোটাল বিচ্যুতি, ওটাই আসলো অঙ্ক করে, তাই না? ছবিটা হয়ে গেল সবার? হ্যাঁ, কেন হলো এটা? কারণ ত্রিভুজের এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমষ্টি সমান সমান এই কোণটা হয়, এটা তো আমরা জানি, বহিস্থ কোণ সমান সমান অন্তঃস্থ বিপরীত কোণ দুটার সমষ্টি, এটা প্রমাণ পড়েছিস তোরা, তাই না? সেই জন্যই কি হয়ে যাচ্ছে, এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই কোণটার সমষ্টি, এই বাইরের কোণটা ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 হচ্ছে। আর আমাদের স্বাভাবিক বুদ্ধিও তাই বলছে যে এটা এরকম করে যাওয়ার কথা ছিল কিন্তু গেল এরকম করে, তাহলে এটা কি হয়ে গেল? এই কোণটা ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, টোটাল বিচ্যুতি, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে দেখ, এখান থেকে আমরা কি পেলাম? ডেল্টা 2 সমান সমান R2, এই গোটা I2টা I2 মাইনাস R2 মাইনাস এই যে R2টা হয়ে গেল, ছবি হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল, দুটা কাজ আমাদের হয়ে গেল চারটার মধ্যে। এদের ডেল্টা সমান সমান কি হবে? ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 সমান সমান কি হয়ে যাবে? I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, I1 প্লাস I2 মাইনাস ব্র্যাকেটে R1 প্লাস R2 হয়ে গেল। ছবি আর এটা হয়ে গেল, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ দুটা হয়ে গেল। এবার কি ত্রিভুজের ব্যাপারটায় চলে আসি। নিচের ত্রিভুজটা নিব একটা, আর কি নিব? গোটা চতুর্ভুজটা একটা নিব, তাই না? তার আগে নাম দিয়ে দিই, ধর এ, এটার নাম দিয়ে দিলাম বি, সি, এই কোন পয়েন্টটার নাম দিয়ে দিলাম ডি, ঠিক আছে? এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম তোর ই, আর কিছু ধর লাগবে না। এবার কি দেখতে পাচ্ছি আমি? বি সি ডি ত্রিভুজে, ত্রিভুজ বি সি ডি এ, এই নিচের ত্রিভুজটায় কি দেখতে পাচ্ছি? যে R1 প্লাস R2 প্লাস কোণ সি, তাই না? R1, এই যে R1 প্লাস R2 প্লাস R2 প্লাস কোণ কি? এটা নিচের কোণটা সি, এরা মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি, তাই তো? হয়ে গেল ত্রিভুজের কাজ শেষ। এবার কি আমরা বড় চতুর্ভুজটা নিচ্ছি, একটাই চতুর্ভুজ দেখা যাচ্ছে বড়, তাই না? এই বড় চতুর্ভুজটা মনে রাখবি, ত্রিভুজ হচ্ছে নিচের ছোটটা
আর চতুর্ভুজ হচ্ছে এই গোটাটা, বড় চতুর্ভুজটা। তাহলে চতুর্ভুজ এ বি সি ডি তে আমি কি দেখতে পাচ্ছি যে কোণ বি যেটা, ঠিক আছে, সেটা 90 ডিগ্রি। কারণ এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দিকটাও কি 90 ডিগ্রি, সরল রেখার কোণ টোটাল কোণ 180 ডিগ্রি হয়, তাই না? তাহলে এ বি সি এর মধ্যে কি কোণ আগে লিখে নিই, এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান সমান 360 ডিগ্রি, তাই না? এবার দেখলাম আমার কি বি কোণটা আর এদিক থেকে ডি কোণটা এরা কত, 90 ডিগ্রি করে। কোণ বি এর জায়গায়ও লিখলাম 90 প্লাস সি প্লাস ডি এর জায়গায়ও লিখলাম 90 সমান সমান 360 ডিগ্রি, তাই তো? তাহলে কি হয়ে গেল, কোণ এ প্লাস কোণ সি সমান সমান 360 ডিগ্রি। তাহলে আমার দেখ এখান থেকে একটা জিনিস পেলাম আর এখান থেকে আরেকটা জিনিস পেলাম। এই দুটার আমি তুলনা করে কি বলতে পারছি, দুটা সমীকরণে এখানে যেখানে যেটা এ এর কাজ করছে সেখানে এটা R1 প্লাস R2 এর কাজ করছে, তাই না? কারণ R1 প্লাস R2 এর সঙ্গে সি যোগ করেও 180, এর সঙ্গে সি যোগ করেও 180। এটা 90 মাইনাস হয়ে গেল, 180 থাকছে। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল যে R1 প্লাস R2 মানেই আমাদের এ, তাই না? সুতরাং টোটাল কৌণিক বিচ্যুতিটা কি হয়ে যাচ্ছে, ডেল্টা সমান সমান ছিল I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, আর R1 প্লাস R2 এর জায়গায় লিখলাম এ। এটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করো ত্রিভুজের টোটাল কৌণিক বিচ্যুতি ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ। বোঝা গেছে? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। কাজের এই দুটাই সবচেয়ে জটিল ছিল, কাজের স্ল্যাব আর এটা। বাকি জিনিসপত্রগুলো সোজাই আছে আলোর, যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবে, আবার বলে দিলাম। জানি না, দেখতে হবে। হাতে চালানো